সরকারের সময় আমরা শুরু করেছি, কিন্তু এর আগে এত গত 40 বছরে আমরা কি এই ধরনের পৃষ্ঠপোষকতা পেয়েছিলাম? পাইনি। আমরা নিজেদের উদ্যোগে, নিজেদের সাহস নিয়ে, নিজেদের অর্থায়ন করে যে কোনো ভাবে আমরা এটাকে এগিয়ে নিয়েছিলাম। ওই সময় একটা নিজেদের মধ্যে স্পৃহা ছিল, ওইটাকে আগানোর একটা আন্দোলনের ইয়ে ছিল। এখন এই সরকার এসে আমাদের এই জিনিসটাকে ত্বরান্বিত করছে, এটা খুব আশাবাদী। জি, জি। এই সময়টা যদি আমরা একটু গা ভাসিয়ে দিই, তাহলে কিন্তু আবার খুব খারাপ একটা দিক চলে আসতে পারে। আচ্ছা, ত্বরান্বিত করছে ঠিকই, কিন্তু আমরা কিন্তু মঞ্চ নাটকের ক্ষেত্রে কিন্তু দেখছি যেটা যে নাট্যকার বলেন, নাট্য পরিচালক বলেন, নাট্যশিল্পী বলেন, কিছুটা হলো মঞ্চকে পরিহার করে ছোট পর্দা এবং বড় পর্দার দিকে ঝুঁকে পড়ছে। তো এটা আমাদের সার্বিক নাট্যচর্চার ক্ষেত্রে কতটুকু নেতিবাচক প্রভাব ফেলে বলে আপনি মনে করেন? অবশ্যই। এটা ওই যেটা বললাম যে আমরা এখনই এই কিছুদিন আগেই আমাদের পৃষ্ঠপোষকতা শুরু হলো, তার আগে ছিল না। আচ্ছা। ওই যে ছিল না, ওই সময়টা আমাদের যে তরুণ প্রজন্ম যারা এই নাটক মঞ্চের সাথে জড়িত ছিল, তারা অর্থনৈতিকভাবে এখন অনেক আগের থেকে অনেক বেশি চিন্তা করে। আগে আমরা চিন্তা করতাম একটা জিনিসের, ওই যে বললাম যে সাধনা একটা মানুষের মানে তার একটা রাজনৈতিক দর্শন, চেতনা, এই সমস্ত বিষয় থেকে আস্তে আস্তে অর্থের দিকে সরে আসছে বিশ্বায়নের কারণে বা আজকের যে সামাজিক প্রেক্ষাপটের কারণে। তো সেই জিনিসটাতে তারা তখন একটা অল্টারনেটিভ ওয়ে খুঁজতেছিল যে কোথায় গেলে তার এই কাজটা হবে, ওই কাজটা হবে। সেজন্য তারা মঞ্চ থেকে কিছু অনেক বেশি সময় এখন অর্থের পিছনে বা এই যে মিনি পর্দা বলেন বা বড় পর্দার দিকে যেখানে অর্থ পাওয়া যায় সেদিকে চলে যাচ্ছে। আর মঞ্চে কেন অর্থ পাওয়া যায় না, হ্যাঁ, এইটাই জানা সেটাই যাচ্ছে যে বড় অনেক কথা। পরিশ্রম করে একজন কলাকুশলী নাট্যকার, নাট্য অভিনেতা কিন্তু নাটক করছেন এবং সেটা তারা পারিশ্রমিক হিসেবে যা পাচ্ছেন সেটা কি পর্যাপ্ত? আপনি যদি বিশ্বের দিকে তাকায় দেখেন, তাহলে উন্নত বিশ্বের যেখানে মঞ্চগুলো আছে, এখানে মঞ্চ নাটক দেখার জন্য অনেক বেশি পয়সা দিয়ে টিকিট কাটতে হয়, লাইন দিয়ে টিকিট জি, কাটতে জি, হয়, জি। আগের থেকে প্ল্যান করে নাটক দেখতে হয়। সেই জিনিসটা আমাদের দেশে যেহেতু ওই যে আমরা একটা মানে স্বাধীনতা উত্তর আমাদের একটা মানে স্পৃহা নিয়ে আমরা কাজ করেছি, জি, জি। এই দেশের একটা চিন্তা চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধের ভাবনা নিয়ে আমরা ফ্রি সবাইকে নাটক টাটক দেখিয়ে, তবে মানুষকে আমরা সংস্কৃতির দিকে অনেক নিয়ে এসেছি। যেটা আপনি দেখবেন আজকে বাংলাদেশের যে পয়লা বৈশাখ, আমাদের যে বাঙালি সংস্কৃতির জি, জি। মূল চেতনা যেখান থেকে বিকশিত হয়, এটার মধ্যে কোনো ধর্ম নাই। হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে সার্বজনীন কিন্তু একটা, জি, আমরা জি। আমাদের এই বাঙালি সংস্কৃতির চেতনার যে উন্মেষগুলো আমরা ঘটাচ্ছি, যেটা হারিয়ে গেছিল এটাকে আমরা আবার ফিরে আনছি। এগুলো, এই জি, দিকগুলো জি, কিন্তু জি। ভালো। জি, জি। তো সেখানে আমরা এগুলো আনার জন্য কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ভাবিনি। আচ্ছা। আজকে আমরা ভাববো, এখন আমরা আমাদের নাটকের মঞ্চে নাটকের মান এবং সেখানে দর্শক কি চায় তার চাহিদা পূরণ করা, সে চাহিদা পূরণ করতে না, গিয়ে এই ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমরা একটা প্রশ্ন এসে যাচ্ছে যে সে যদি তার পারিশ্রমিকটা ঠিক মতো না পায় বর্তমান অবস্থার প্রেক্ষিতে, সেক্ষেত্রে সে তো ঝুঁকে যাবেই এবং মঞ্চটাকে স্বাভাবিক। তার কাছে কিন্তু আসলে সেরকম গৌণ হয়ে যাবে, মুখ্য হয়ে যাবে বড় পর্দা, ছোট পর্দা। সেই ক্ষেত্রে আপনারা কি কোনো চিন্তা ভাবনা করছেন যে তাদের পারিশ্রমিক বাড়ানো বা ফিরিয়ে আনা নাট্যকর্মীদের না, অবশ্যই মঞ্চে? সেটা আমরাও চিন্তা করছি, আমাদের সাথে এই সরকারও চিন্তা করছে, বিধায় আছে কিন্তু বিশাল একটা সাংস্কৃতিক বাজেট এসছে। তো প্রথমবার হয়তো আপনি যেটা বলছিলেন যে এটার ঠিকমতো এটার ইউটিলাইজেশন হয়েছে কিনা, সেই ইউটিলাইজেশনের বিষয়টা হয়তো একটা অভিজ্ঞতার বিষয় থাকে। জি, জি। প্রথমবার বলে হয়তো অনেক ভুল ভ্রান্তি এখানে আছে। জি, জি। এটার আমি বলবো যে যথাযথভাবে এটার মূল্যায়িত হয় নাই, ব্যবহার হয় নাই, অনেক হয়তো অর্থে অপচয় হয়েছে বা ভুল পথেও খরচ হয়েছে, এরকমও আছে। তো এগুলাকে আমরা এখান থেকে আমরা যে শিক্ষাটা নিচ্ছি এবারের, সেটা হয়তো আগামী বছর আমরা আরো পরিশীলিতভাবে, আরো সুন্দরভাবে গুছিয়ে এটাকে নিয়ে আসতে পারবো, এবং আমি খুবই আশাবাদী। আমরাও আশাবাদী এবং আমরা আশা করছি আন্তরিকভাবে। আমরা মহিলা সমিতি নিয়ে এবং নাট্যশালা নিয়ে, জাতীয় নাট্যশালা নিয়ে কথা বলবো। তার আগে একজন দর্শক আছেন, আমরা দেখে নিই কে আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো। আমি ময়মনসিং থেকে বলছি, সাইফুল আলম পান্নু। জি পান্নু ভাই, আপনি প্রশ্ন করুন সংক্ষেপে। প্রোগ্রামটা খুব সুন্দর হলো, অভিনয়। তো আপনার কাছে একটা রিকোয়েস্ট, আমরা নাটকের মাধ্যমে ওই চন্দ্রাবতী, দেওয়ান মদিনা, দেওয়ান ভাবনা, কঙ্কলীলা, এই সমস্ত নাট্য গীতিগুলো যেন আমরা একটু প্রচার করে আমাদের ইতিহাসকে এবং আমাদের লোককৃষ্টিকে একটু ব্যবহার করতে পারি, এই ব্যাপারে একটু ভূমিকা রাখবেন। অবশ্যই আপনি বলতে ধন্যবাদ জানেন পান্নু ভাই। যে আমি যে দলটাকে বিলংস করি, পদাতিক নাট্য সংসদ বাংলাদেশ, আমরা এই দল থেকে কিন্তু চন্দ্রাবতীর, এই যে বাংলাদেশের প্রথম মহিলা কবি এই অঞ্চলের, ভাটি অঞ্চলের, তার যে জীবন আলেখ্য, আমরা চন্দ্রাবতী নাটকটা আমরা করেছিলাম এবং এটা অনেকগুলো মানে প্রদর্শনী আমরা দেখিয়েছি মহিলা সমিতি, এবং তখন মহিলা সমিতি ছিল, তখন এক্সপেরিমেন্টাল বা জাতীয় কিন্তু নাট্যশালা হয়নি। একটা নাটককে বিকশিত করা, বিশেষ করে মঞ্চ নাটককে বিকশিত করার জন্য কিন্তু মঞ্চ প্রয়োজন সেই ক্ষেত্রে, এবং জরুরিও সেই ক্ষেত্রে। কিন্তু জাতীয় নাট্যশালা এবং এক্সপেরিমেন্টাল থিয়েটার ছাড়া কিন্তু আমরা সেরকম দেখছি না। এবং জাতীয় নাট্যশালার কথায় যদি আসি, অভিযোগ পাওয়া যায় নাট্যকর্মীদের কাছ থেকে যে নাট্যশালায় সরকারি অনুষ্ঠান হবে নাকি নাটক হবে।
দেখা যাচ্ছে যে এটা কেন যে জাতীয় নাট্যশালার না নাট্যশালাই হয় যে সেখানে নাটক হবার কথা, তো কিন্তু হচ্ছে সরকারি অনুষ্ঠান, তো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, সব দেশেরই এই জাতীয় নাট্যশালা বা ন্যাশনাল থিয়েটার আছে যেখানে শুধু নাটকই হয়, নাটকের বিভিন্ন ধরনের নিরীক্ষা বা পরীক্ষা হয়ে থাকে। তো আমাদের দেশে যেহেতু বললাম যে আমরা একটা উন্নয়নশীল দেশ, আমরা গড়ছি আমাদের সংস্কৃতি আমাদের দেশকে, তো এই পর্যায়ে আমাদের আসলে ঢাকায় তো আসলে মেইনলি আমাদের হচ্ছে, এখানে বড় বড় মঞ্চগুলো এখানে আছে, কিন্তু যে কোনো কারণে হোক মঞ্চের প্রতি বা সংস্কৃতির প্রতি আগের সরকারগুলোর তেমন নজর ছিল না বিধায় বড় বড় বা ভালো মঞ্চ এখানে গড়ে ওঠেনি। তো জাতীয় নাট্যশালা হওয়ার সাথে সাথে এক্সপেরিমেন্টাল থিয়েটার বা ওই যে আপনার স্টুডিও থিয়েটার ছোটখাটো এগুলা, এই কয়েকটাই আধুনিক থিয়েটার মঞ্চ আমাদের এখানে গড়েছে। তার মধ্যে চলে গেল যেটাতে আমরা নাটক করতাম গাইড হাউস মঞ্চ এই যে বা এটা মহিলা এই সমিতি। প্রসঙ্গে আসছি যে আগে কিন্তু নাটক পাড়া বেলি সারণী বলতেই নাটক হবে, হ্যাঁ, এবং মহিলা সমিতির ক্ষেত্রে একটা বিরাট ভূমিকা রয়ে গেছে নাট্যকর্মীদের তৈরি করার ক্ষেত্রে, তো সেই ক্ষেত্রে গতকালই ভাঙা হলো মহিলা সমিতি, তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? না, সেটাও আমাদের অনেক আন্দোলনের পরে এই যে ভাঙাগড়া নাটক জি, জি। উৎসব করলাম আমরা, এটা স্মৃতিতে নেওয়ার জন্য যে এত বছর আমরা এখানেই শুরু করেছিলাম নাটকটা, এই বেলি রোডের নামটা বদলিয়ে আমরা নাটক সরণীয় জি, জি, দিয়েছি। জি। তো যেখানে তার পাশে গাইড হাউসও ছিল, গাইড হাউস কিন্তু তার অনেক আগে বন্ধ হয়ে গেছে। জি। এখন এই জায়গাগুলোতে তারা এই মঞ্চগুলো কমার্শিয়ালি মানে ভায়াবল ফিরে না আসবে কি বিধায় নাটক নাটক সরণি থেকে আবার নাটক ফিরে আসার অবশ্যই আমরা সম্ভাবনা খুবই কতটুকু? আশাবাদী। এই যে মহিলা সমিতি যে কাজটা করছে তাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, যে তারা এখন যে আধুনিক মঞ্চের ভাবনা, এখানে দুইটা মঞ্চ হবে এখন। আচ্ছা, তাহলে কি আমরা আশা করতে পারি একটা আধুনিক মঞ্চ কি হ্যাঁ, খুব শিগগিরই অবশ্যই হবে? আমরা এই মহিলা সমিতিটাকে আবার কিছুদিনের মধ্যে জাগরিত এটা হয়ে কিন্তু যাবে। 1 বছর আগেই কিন্তু যখন গ্রুপ থিয়েটার ফেডারেশন দিবস গেছে 29শে নভেম্বর, তখনই কিন্তু কথা হচ্ছিল যে এখানে কিন্তু একটা হবে আধুনিক মঞ্চ, সেটা কিন্তু এখনো 1 বছর পেরিয়ে গেল, না, আমাদের পাওয়া হচ্ছে না। যেটা বললাম, এটাকে আবারও কি 1 বছর পেরিয়ে না, যাবে না, কিনা? এটা ডিপেন্ড করে বললাম তো বারবারই, আমরা আমাদের দেশের যে অর্থনৈতিক অবস্থা, অনেক স্বপ্ন আমাদের বড় বড় স্বপ্ন আছে, কিন্তু এটাকে বাস্তবায়িত করার জন্য আমাদের সীমাবদ্ধতাও আছে। সেক্ষেত্রে আমরা প্রতিনিয়ত আমরা কিন্তু হতাশ হচ্ছি না, আমরা লেগে আছি, আমরা আশাবাদী। এই যে কাজ শুরু হয়ে গেল মহিলা সমিতির পাশে গাইড হাউসেরও হবে, মহিলা সমিতিতে দুইটা মঞ্চ, গাইড হাউসে যদি একটা দুইটা মঞ্চ হয় তাহলে মঞ্চের সংখ্যা বেড়ে যাবে, জাতীয় নাট্যশালার উপর চাপ কমে আসবে। যেটা বলছিলেন যে সরকারের অনেক অনুষ্ঠান যেটা নাটক ছাড়া, জি, জি। এখানে আপনার বিভিন্ন দূতাবাসের অনুষ্ঠান হচ্ছে, বাইরে থেকে শিল্পী আসছে, একটা দূতাবাস নিয়ে আসতেছে, তাদের গানের অনুষ্ঠান হচ্ছে, বা কোনো একটা বিসিএস ক্যাডারদের অনুষ্ঠান হচ্ছে, হ্যাঁ, জি, জি। এই ধরনের সরকারি অনুষ্ঠানের জন্য জি, অনেক সময় একটা দেখা যাচ্ছে সম্মেলন হলো সঙ্গে সঙ্গে হ্যাঁ, হয়ে গেল। আমরা হল হ্যাঁ, পাচ্ছি না, হল পাচ্ছি না, এবং আমরা দেখা যাচ্ছে বরাদ্দ যে দিতে পাচ্ছি না। 1 মাসে একটা পাচ্ছি, আবার 2 মাস পরেও কিন্তু একটা হ্যাঁ। পাচ্ছে, এরকম হচ্ছে। ওরকম আমাদের তো অনেক দল আছে, সিনিয়র দলদেরকে হয়তো দেখা গেল প্রতি ভালো যারা নাটক করে, যাদের দর্শক চাহিদা আছে, ওদেরকে হয়তো মাসে একটা দিতে পারছি। আবার যেগুলো ছোটখাটো নতুন দল আছে, কোনোটা 3 মাসও পাচ্ছে না, কোনোটা 6 মাসও এই যে ছোটখাটো নতুন দল বলছেন, কিন্তু আমরা তো মনে করবো যে এখন তারুণ্য নির্ভর দলগুলোই কিন্তু বেশি ভালো করছে। আমরা সুবচনের কথা বলবো, অবশ্যই। সময়ের কথা বলবো, পালাকারের কথা বলবো। তো এদেরকে এরা কেন সুযোগ পাচ্ছে না? 2 মাসে একবার পাচ্ছে, তা সুযোগ না পায় তাহলে তারা কিভাবে ডেভেলপ করবে তাদের? অবশ্যই। এটা আবার আরেকটা দিক যেটা বললাম, যে আমরা কিন্তু যারা তরুণরা বা যারা নাটক করি, আমাদের মধ্যে কিন্তু আমাদের এই যে সংগ্রামী স্পৃহাটা কমে নাই, আমরা কিন্তু লেগে আছি জি, বিধায় জি। আজকে অনেক দল আছে, অনেক দলের অনেক মতামত নিয়ে, অনেক আদর্শ নিয়ে নাটক হচ্ছে, যেগুলোকে আমাদের সমাজে আমাদের বাস্তব জীবনে প্রতিফলিত হবে এই চিন্তাধারাগুলো। জি, জি। আমরা সমাজটাকে যেদিকে পরিবর্তিত করতে চাই ওই ধরনের নাটকে আমরা করছি, সেখানে যে দল যে বাড়ছে এটা কিন্তু আশার লক্ষণ। জি, জি। এখন মঞ্চ নাই বিধায় আমাদের এই অবস্থাটা হচ্ছে। অবশ্যই, জি, জি। সেটাও আমরাও আশাবাদী যে আমরা এইভাবে মানে চাপের উপর রাখলে এই সরকার বলেন, জনগণ বলেন, সবার ইচ্ছাতেই এই মঞ্চ বাড়বে, এই ঢাকায় বাড়বে, ঢাকার বাইরেও বাড়বে। কিন্তু ঢাকার বাইরে মঞ্চ, আমরা পুরান ঢাকার কথা জানি, জহির রায়হান মঞ্চ, সেখানে কি নাটক হচ্ছে? সে নিয়মিত মিরপুরেও কিন্তু মঞ্চ আছে, নিয়মিত কিন্তু সেখানে হচ্ছে না। সেগুলো আমরা সেটা কিন্তু পৃষ্ঠপোষকতা দিয়ে সেটাকে উন্নত করার কোনো চিন্তা ভাবনা কি আপনাদের সেটাও আছে? আমরা জোর করে চালু করেছি। এগুলো কিন্তু যদি মঞ্চ আছে বলেন, মঞ্চ আছে, কিন্তু মঞ্চের যে ফ্যাসিলিটিস গুলো থাকা উচিত ছিল নাটক করার জন্য, সে ধরনের কোনো ফ্যাসিলিটিস এখানে নাই আচ্ছা, ভাই, বিধায় আমরা যেতে পারছি না। জি, আমরা সাংস্কৃতিক জোট নিয়ে কথা বলবো পর্যায়ে। এই পর্যায়ে একটু ফোন আছে, আমরা ফোনটা নিয়ে আসি। অবশ্যই। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, 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 কে বলছেন ভাই, কোথা থেকে? আমি ঢাকা থেকে মাহবুব ইসরাইল বলছি। আমি ভাই আসলে জি মাহবুব, কথা বলুন। অনেক সুন্দর সুন্দর আলোচনা হচ্ছে, খুব ভালো লাগছে দেখে। জি, ধন্যবাদ। আমার একটি প্রশ্ন, যে সাংস্কৃতিকের সাথে তো আপনি জড়িত, মানে খুব একটা ভালো মাধ্যমে, আর ইদানিং নাটকগুলা নিয়ে আমি একটু কথা বলতে চাইছি। মানে আগের এই যে ধারাবাহিক নাটকগুলা এত সুন্দর হতো, যেমন সকাল সন্ধ্যা এইসব, দিন রাত্রি, ঢাকায় থাকি, প্রতিশ্রুতি,
অসম্ভব সুন্দর নাটকগুলো, মানে শিখার কিছু ছিল। ইদানিং কিছু কিছু ধারাবাহিক নাটকে মানে গিরিঙ্গি এবং কিছু মানে শিখার কিছু না, কোট নামে ঝোট নামে, মানে এই ধরনের থেকে আমরা কিভাবে সরে আসতে পারবো, আর এই ব্যাপার নিয়ে আপনার কাছে ধন্যবাদ দর্শক, আমরা আসলে মঞ্চ নাটক নিয়ে এবং সংস্কৃতি নিয়ে কথা বলছি, আমাদের ছোট পর্দার কথাটা আসেনি এক পর্যায়ে আমাদের প্রসঙ্গে। তবে আপনি যেহেতু প্রশ্ন করেছেন ভাইয়া অ্যানসার দিবেন। অবশ্যই ছোট পর্দার বড় পর্দায় কিন্তু আসলে জন্ম তো হচ্ছে মঞ্চ মঞ্চ থেকে, থেকে উৎপত্তি। এবং আমাদের সবার লক্ষ্য কিন্তু মঞ্চই। যারা নতুন আসে তারা তাদের প্রশিক্ষণটা, তাদের কাজটা শুরু হয় কিন্তু মঞ্চ থেকে। ছোট পর্দা নিয়ে কাউকে শিখায় না নাটক, সুতরাং ওখান থেকেই এদিকে আসবে। যেটা বললাম, অর্থনৈতিক কারণে, সামাজিক কারণে হবেই। তো এটা আমাদের দেশের, আপনি দেখেন, আমরা যদি বলি আমাদের যে বাঙালি সংস্কৃতি, যে কথাটা সে বলছিল যে আগের নাটক আর এখনকার নাটকের মধ্যে যে পার্থক্য আছে, আমি বারবারই বলছি যে আমরা স্বাধীনতার পরে যেই মানে স্পিরিট নিয়ে, যে স্পৃহা নিয়ে আমরা নাটক করেছি, সেটা থেকে আমরা সরে যাচ্ছি বিশ্বায়নের কারণে। আমরা কিন্তু স্বাধীনতা চেতনাকে ধারণ করে সেই প্রেক্ষিতে কিন্তু সমাজ গঠনের একটা অনেক ভূমিকা পেয়েছি নাটকের ক্ষেত্রে, কিন্তু এখন পাচ্ছি না। এটা আসলে আমাদের দরকার। আচ্ছা ভাই, এরপর জোটের কথায় যদি আসি, হ্যাঁ, জোটের কথা আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী গণ আন্দোলনের ক্ষেত্রে আপনারা কিন্তু সামনে থেকে এর আন্দোলনে সংগ্রাম করেছেন। সেক্ষেত্রে এই পর্যায়ে এখন কি অবস্থা? যে কোনো সংকটে, অস্থিরতায়, জাতীয় সংকটে আমরা কিন্তু আপনাদের পেয়েছি, নাট্যকর্মীদের পেয়েছি, নাট্যশিল্পীদের পেয়েছি। এখনো তো একটা রাজনৈতিক অস্থিরতা চলছে, আমরা অনেক সংকটের মধ্যে আছি। আপনাদের ভূমিকা কি? আমাদের ভূমিকা সবসময় মানে গণমুখী, মানুষের প্রয়োজনে, সমাজের প্রয়োজনে যেটাই প্রয়োজন আমরা সেই কথাটাই বলি। যখন অন্যরা কথা বলতে পারে না, রাজনীতিবিদরা কথা বলতে পারে না, যে কোনো কারণেই হোক, তাদের কথা যখন বন্ধ হয় তখন আমাদের কথাটা চালু হয়। এই জন্য আমাদেরকে কোথাও যদি মঞ্চ বন্ধ করে আমরা রাস্তায় নেমে যাই, আমাদের নাটক কিন্তু বন্ধ থাকে না। এবং নাটকে একজন রাজনীতিবিদ যে কথাটা বলতে পারেন না, আমরা কিন্তু নাটকে সেটা আধা ঘন্টার মধ্যে ওনাদের 10 দিনের কথা আধা ঘন্টার মধ্যে বলে দিতে পারি। এবং মানুষ, আমরা দেখেছি, আমরা যখন নাটক করি, যে আমরা যে কথাগুলো বলতে চাই, সেই আমাদের যে স্বাধীনতার চেতনা, বাউন্নের ভাষা আন্দোলন, আমাদের মানে বাঙালি মানে গণজাগরণের যে চেতনাবোধগুলো আমরা যখন বলি, আমরা দেখি যে সত্য কথাটাই মানুষ নিচ্ছে। ওই সত্য কথাটার সাথে সাথে মানুষের মধ্যে যে রিপারকেশনটা আমরা পাই, আমরা তখন বুঝি যে মানুষ এটাই চায়। যেটা অসত্য, যেটা মানে সমাজের জন্য গ্রহণযোগ্য না, এটা কিন্তু মানুষ সাথে সাথে বুঝাই দেয় যে না, এটা আমরা চাই না। ওইখান থেকেই শাসক গোষ্ঠীটা বুঝে নেই যে তাদের কি করা উচিত। আসলে এই অসত্য, অসুন্দরের বিরুদ্ধে আপনারা সবসময় আছেন এবং আমরা চাও আপনারা সবসময় থাকেন। অবশ্যই, আমাদের এই যাত্রা বন্ধ হবে না। এই পর্যায়ে একজন দর্শক আছেন, আমরা দেখিনি গিয়ে আছেন আমাদের সাথে। প্রিয় দর্শক, আপনার নাম বলে কথা বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মাহিন বলছিলাম, উত্তর ধানমন্ডি কলাবাগান। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম মাহিন, কথা বলুন। হ্যাঁ, আজকে যে গেস্ট আছেন সম্মানিত সংস্কৃতি জোটের সাংগঠনিক সম্পাদক। জি জি। হ্যাঁ জি, আমরা জানি যে সম্মিলিত সংস্কৃতি জোট বিভিন্ন আন্দোলনে আপনার সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তো আমরা দেখছি যে দেশে অনেক আছে, যে পথ নাটক আছে, তারপর মঞ্চ নাটক আছে, তারপর তো এগুলো আরো মানে আমাদের যে মঞ্চ নাটকের যে মঞ্চ, এগুলো সহজে মানে একমাত্র এখন শিল্পী ছাড়া অন্যান্য মঞ্চ সহজে পাওয়া যায় না। তো আরো মঞ্চ তৈরি করার জন্য, আরো মঞ্চ নাটক হওয়ার জন্য আপনারা সম্মিলিত সাংস্কৃতিক থেকে কি কি মানে ব্যবস্থা করছেন বা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, একটু আমাদেরকে বলবেন। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আর এই প্রেক্ষিতে একটু মোহাম্মদপুর টাউন হলেও কিন্তু মঞ্চ আছে, সেটাও তো কিছু সংস্কার হতে পারে, এবং প্রচুর কিন্তু এই ধরনের কিছু কিছু মঞ্চ আমরা দেখতে পাই। তো এগুলোকে কেন, কতটুকু সংস্কার করা হচ্ছে না, কেন আসলে মঞ্চ কেন হচ্ছে না? আপনি তো জানেন কিনা জানি না, আমরা সেই পাকিস্তান আমল থেকে দেখেছি যে প্রত্যেকটা স্কুলে, কলেজে ছোটখাটো একটা মঞ্চ আছে, বিভিন্ন টাউন হলের একটা মঞ্চ আছে। এগুলোকে আসলে ওই যেটা বললাম আমি, যে নাটক করার মতো উপযোগী না বিধায় এখানে এখনকার যে নাটকগুলো আমরা করছি, এই ধরনের নাটকের ফ্যাসিলিটিস নিয়ে করতে পারছি না। কিন্তু ছোটখাটো অনুষ্ঠান কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। আমরা বারবারই সরকারের সাথে বিভিন্ন সময়, যখনই যে সরকার এসে, আমরা কিন্তু বসতেছি যে আমাদেরকে খুব বড় বাজেট নিয়ে একটা আধুনিক মঞ্চ সব জায়গায় তৈরি করা যাবে, ওইরকম অবস্থা এই দেশে নাই এখনো। আমার যা সামর্থ্য আছে তাকেই আমরা সংস্কার করে আমি যাতে আরো বেশি বিস্তৃত করতে পারি। এই যে কথাটা বললো, বা আরো মফস্বল, আপনি জানেন প্রত্যন্ত অঞ্চলের লোক, ছেলে পেলেরা এখন সবাই নাটক করতে চায়, কথা বলতে চায়। বাইরের দেশের উদাহরণ দিতে পারি, জাপানে কিন্তু প্রত্যেকটি গ্রামে 3টা করে মঞ্চ আছে, কিন্তু আমাদের গ্রামের দিকে তাকান, আমরা কিভাবে ডেভেলপ করব? বিভিন্ন শহর অঞ্চলেও না। হ্যাঁ হ্যাঁ, আমি গতবার চায়নাতেও দেখে এসেছি যে ওদের যে পিপলস থিয়েটার গুলো, এটা বড় রাস্তার মাঝখানে একটা মঞ্চের ব্যবস্থা করা আছে। যখন নাটক করার প্রয়োজন ওরা রাস্তাটা বন্ধ করে দেয়, বিকল্প রাস্তা আছে, আশেপাশে গাড়ি যাচ্ছে, ওইখানে সবাই দাঁড়িয়ে গেল, নাটক করলো,
ছোট্ট একটা মঞ্চ, তার সাথে সাউন্ড সিস্টেম দেওয়া আছে, তার সাথে একটা গ্রিন রুম আছে, একটা বাথরুম টয়লেট আছে। এই যে ফ্যাসিলিটিস গুলো দরকার, যখনই একটা মানুষ জমা হবে তখন এগুলো লাগবে। জি জি, এগুলো ছাড়া তো আর মানুষকে একটা জায়গায় অনেক মানুষ জমা করা যায় জমা না। করা যাবে না। জি, সেই ধরনের ফ্যাসিলিটিস গুলো দেওয়া আছে, যখনই যার প্রয়োজন সে গিয়ে একটা একটা পারমিশন নিয়ে ওখানে করে ফেলছে। সুতরাং তারা আটকায় থাকে না। তা আমাদের অত বড় এই মুহূর্তে একেবারে মানে খুব বড় বড় মঞ্চ তৈরি করতে না পারলেও আমরা এই যে জেলা উপজেলা শহরগুলোতে ছোটখাটো মঞ্চগুলো অবশ্যই করতে পারি। শহীদ মিনারকে কেন্দ্র করে, যেটা আমাদের দেশে জি যে জি জি, ইয়েগুলো, একটা শহীদ মিনার উন্মুক্ত হ্যাঁ মঞ্চ হতে পারে। অবশ্যই প্রত্যেকটা শহীদ মিনার সাথে একটা জায়গা থাকে, একটা উন্মুক্ত মঞ্চ থাকে, সেগুলোকে আমরা উন্মুক্ত মঞ্চ করার জন্য এই সরকারের সাথে আমরা আলাপ করছি। আমরাও চাইবো যে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গ্রুপ থিয়েটার ফেডারেশন, সর্বোপরি সরকার সম্মিলিতভাবে আমাদের নাট্যচর্চাকে বেগবান করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এবং আমাদের স্টুডিওতে আসার জন্য। আপনাদের কর্মে সাফল্য কামনা করছি। আপনার মাধ্যমে এবং একুশে টিভির দর্শকদের, একুশে টিভির মাধ্যমে এই বাংলাদেশের এবং বাংলাদেশের বাইরে অবস্থিত আমাদের বাঙালি যত দর্শক আছে সবার কাছে আমরা আমাদের বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনকারীদের পক্ষ থেকে, সম্মিলিত সাংস্কৃতিক জোটের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আগামীতে সবসময় আমাদের ভালো কাজের সাথে আপনারা থাকবেন, এটাই আমরা আশা করি। কথা হচ্ছিল আজকের অতিথির সাথে। দর্শক, 21শে দুপুরে আজকের আয়োজন এখানেই শেষ। সবাইকে আবারও শুভেচ্ছা। আগামীকাল আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। শুভ দুপুর।